ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ প্রমাণ করে যে আমরা খুবই ডেঞ্জারাস একটা পৃথিবীতে থাকি, যেখানে দুইটা দেশের মধ্যে যুদ্ধ খুব সহজেই শুরু হয়ে যেতে পারে, এমনকি সেখান থেকে বিশ্বযুদ্ধও হতে পারে। যদি বাংলাদেশ ইরানের মতন পরিস্থিতিতে পড়ে যায়, তাহলে কি বাংলাদেশ পারবে নিজেকে প্রোটেক্ট করতে? প্রোটেক্ট করার জন্য আসলে একটা দেশের কি প্রয়োজন? আমাদের সুন্দর দেশ, এই দেশের মানুষের ফিউচার, আমরা তো চাই সেটা যেন সবসময় থাকুক। কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলা কি আমাদের জন্য থ্রেট হয়ে যাইতে পারে ফিউচারে? আমাদের তো অনেকগুলো প্রতিবেশী দেশ, ওদের সাথে যদি আমাদের ফিউচারে অনেক খারাপ রিলেশনশিপ হয়ে যায়। আমাদের দেশে কিন্তু এখন একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, যেখান থেকে আমরা এনার্জি প্রডিউস করা শুরু করব ভেরি সুন। আমাদের দেশকে প্রোটেক্ট করার জন্য, আমাদের দেশকে যেন কেউ অ্যাট্যাক করার সাহস না পায়, যদি কেউ অ্যাট্যাক করেও আমরা যেন নিজেদেরকে স্ট্রংভাবে ডিফেন্ড করতে পারি, তার জন্য কি আমাদেরও নিউক্লিয়ার ওয়েপন্স বানানো উচিত? নিউক্লিয়ার ওয়েপন্স হলো ওয়ার্ল্ডের সবচেয়ে স্ট্রংগেস্ট ডিফেন্স। যার নিউক্লিয়ার ওয়েপন আছে তাকে কেউ কখনো অ্যাট্যাক করার সাহস পায় না। আমাদের মনে হতে পারে যে নিউক্লিয়ার বম থাকলে আমরা এটা অন্য কারো উপর ইউজ করতে পারবো, এটা একটা অফেন্সিভ ওয়েপন। আর আসলে সেভাবে নিউক্লিয়ার ওয়েপন্স এখনকার সময় ওয়ার্ক করে না। এখনকার সময় নিউক্লিয়ার ওয়েপন একটা ডেটারেন্ট হিসেবে ওয়ার্ক করে, মানে এটা যদি আমার থাকে তাহলে কেউ কখনো সাহসী পাবে না আমাকে অ্যাট্যাক করার, কারণ আমাকে অ্যাট্যাক করলেই সব শেষ। তাহলে তো আমাদের ডেফিনেটলি নিউক্লিয়ার ওয়েপন বানানো উচিত। হোয়াট ডু ইউ থিঙ্ক? তো আমরা কি চাইলেই এখন নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারবো? সায়েন্টিফিক চ্যালেঞ্জটাই কি অনলি চ্যালেঞ্জ আমাদের, যে কিভাবে নিউক্লিয়ার বম বানাতে হয়? নো, সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ হলো ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ল। যদি আমরা নিউক্লিয়ার ওয়েপন বানাতে চাই, তাহলে আমাদের যেই এলিমেন্টটা লাগবে সেটা হলো ইউরেনিয়াম। তো কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? ইউরেনিয়াম খুঁজে পাওয়া আসলে তেমন কোনো কঠিন কাজ না, কিন্তু খুঁজে পাওয়ার পর ঠিক মতন এক্সট্র্যাক্ট করা, প্রসেস করা, এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস, আর পৃথিবীর বেশিরভাগ দেশ এটা করে না। কিছু দেশ আছে যারা অনেক ইউরেনিয়াম প্রডিউস করে। এখন কোয়েশ্চেন হলো, ইউরেনিয়াম পাওয়ার পর আমরা ইউরেনিয়ামকে কিভাবে ইউজফুল বানাবো? ইউজ করার মতন অবস্থায় আনতে হলে আমাদেরকে কি করতে হবে? এইটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ আর ডিফিকাল্ট একটা প্রসেস। ইউরেনিয়ামের ভিতর দুইটা আইসোটোপ থাকে, একটা হচ্ছে ইউরেনিয়াম 238 আর আরেকটা হচ্ছে ইউরেনিয়াম 235। 99.3%ই হচ্ছে ইউরেনিয়াম 238, আর বাকিটুকুন মাত্র 0.7% হচ্ছে ইউরেনিয়াম 235। আমরা যদি নিউক্লিয়ার এনার্জি ইউজ করতে চাই, আমরা যদি নিউক্লিয়ার ওয়েপন্স বানাতে চাই, তাহলে আমাদের মেইনলি দরকার হচ্ছে ইউরেনিয়াম 235। বাট এই দুইটা জিনিস একসাথে থাকে, আমাদেরকে সেপারেট করতে হবে। ওই সেপারেট করার প্রসেসটাই হচ্ছে সায়েন্টিফিকলি অনেক চ্যালেঞ্জিং। আমরা যত বেশি ইউরেনিয়াম 238কে রিপ্লেস করতে পারবো, সরায় ফেলতে পারবো, আর যত বেশি আমরা কনসেন্ট্রেশন বাড়াতে পারবো ইউরেনিয়াম 235-এর, তত হচ্ছে গিয়ে আমরা ক্লোজেস্ট যেতে পারবো নিউক্লিয়ার এনার্জি ইউজ করার দিকে। এই প্রসেসটাকেই বলে হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্ট। আমরা ইউরেনিয়াম 235-এর পরিমাণ বাড়াচ্ছি আর 238-এর পরিমাণ কমায় দিচ্ছি। যে কোনো ইউরেনিয়াম স্যাম্পলেই যদি ইউরেনিয়াম 235-এর পরিমাণ 3 থেকে 5% হয়, তাহলে ওটাকে আমরা নিউক্লিয়ার ফিউয়েল হিসেবে ইউজ করতে পারবো। মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য যেগুলো দরকার, যেখান থেকে আমরা এনার্জি প্রডিউস করি, ইলেকট্রিসিটি প্রডিউস করি, সেটার জন্য বেশি লাগে না এনরিচ করা। শুধুমাত্র 3 থেকে 5% ইউরেনিয়াম 235 থাকলেই এনাফ। যদি আমরা 20%-এ চলে যাই, 60%-এ চলে যাই, তাহলে ধরে নেওয়া হবে যে হাইলি এনরিচড। তখন কিন্তু সম্ভব মোটামুটি একটা বম বানায় ফেলা, বাট ওটা অতটা এফিশিয়েন্ট বা গুড কোয়ালিটির হবে না। যদি আমরা 90% পর্যন্ত নিয়ে যেতে পারি, মানে যে কোনো একটা ইউরেনিয়াম স্যাম্পল, মনে করো সামনে হচ্ছে তোমার 1 কেজি বা 100 কেজি ইউরেনিয়াম আছে, আর ওইটার 90%ই হচ্ছে ইউরেনিয়াম 235, তাহলে হচ্ছে গিয়ে আমরা একদম প্রপার একটা নিউক্লিয়ার ওয়েপন বানানোর অবস্থায় চলে গেছি। এখন বাংলাদেশ যদি এভাবে ইউরেনিয়াম এনরিচ করা শিখে যায়, তাহলে কি নিউক্লিয়ার ওয়েপন্স বানায় নিজেদের ডিফেন্সে অ্যাড করতে পারবে? পারবে না, কারণ নিউক্লিয়ার ওয়েপন্স থাকার পাওয়ার সবচেয়ে বিগেস্ট অবস্টিকল হলো ইন্টারন্যাশনাল ল। যে কোনো মানুষের হাতে, যে কোনো দেশের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপন চলে যায়, তাহলে তো অফকোর্স এটা প্রবলেম। আমাদের এন্টায়ার হিউম্যান স্পিসিস ডিস্ট্রয় হয়ে যেতে পারে, তাই এটাকে খুবই স্ট্রিক্টলি রেগুলেট করা হয়।
অ্যান্ড যেই ইন্টারন্যাশনাল ল এই সব কিছুকে রেগুলেট করে সেটার নাম হলো নন প্রলিফারেশন ট্রিটি, এনপিটি। এই ট্রিটিটার আন্ডারে বলা আছে যে কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপন বানানোর বা পাওয়ার চেষ্টা করবে না। যদি কেউ ইউরেনিয়াম ইউজ করতে চায় কোনো সমস্যা নাই, ইউজ করতে হবে পিসফুল পারপাসে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য, এনার্জি প্রডিউস করার জন্য কোনো সমস্যা নাই। আর একটা ইন্টারন্যাশনাল এজেন্সি আছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তারা রেগুলারলি ইন্সপেক্ট করবে ইউরেনিয়াম ইউজ করা এই দেশগুলা, দেখার জন্য যে সবাই যেন ঠিক মতন রাইট রিজনের জন্যই ইউরেনিয়াম ইউজ করে। এছাড়াও আরেকটা জিনিস আমাদের জানা দরকার, কতগুলো দেশ হচ্ছে এই ট্রিটিটার মেম্বার, 191, আর ওর মধ্যে বাংলাদেশও পড়ে। বাংলাদেশও এনপিটিতে জয়েন করছিল 1979-এ। এখন নিশ্চয়ই তোমরা ভাবতেছো, ওয়েট আ মিনিট, এনপিটি বলতেছে যে কেউ নিউক্লিয়ার ওয়েপন্স বানাতে পারবে না, রাখতে পারবে না, কিন্তু ওয়ার্ল্ডে তো অনেকগুলো দেশ আছে যাদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে। হোয়াট অ্যাবাউট দেম? নিউক্লিয়ার ওয়েপন্সের এই ট্রিটিটা 1968-এ হয়েছিল। তার আগেই ওয়ার্ল্ডের 5টা দেশ নিউক্লিয়ার ওয়েপন্স বানায় ফেলছিল, অ্যান্ড তারা ইভেন টেস্টও করছে। সেই দেশগুলো হলো ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স অ্যান্ড চায়না। তাহলে ওরা কি এই ট্রিটির অংশ না? নো, ওরা কিন্তু এই ট্রিটির মেম্বার। তাহলে এটা কি আনফেয়ার হয়ে গেল না যে এই 5টা দেশ নিউক্লিয়ার ওয়েপন্স রাখতে পারবে বাট অন্য কেউ বানাতে পারবে না? অফকোর্স এটা আনফেয়ার। এর জন্য এনপিটিতে এই আর্টিকেলটাও অ্যাড করা আছে, এই লটাও অ্যাড করা আছে। সেটা হলো যারা অলরেডি নিউক্লিয়ার ওয়েপন্স ওন করে তাদেরকে ধীরে ধীরে ওয়েপনগুলোকে ডিস্ট্রয় করে ফেলতে হবে। কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই দেশগুলা নিউক্লিয়ার ওয়েপন্স ডিসআর্ম করার জন্য কোনো স্টেপস নিচ্ছে না। উল্টা দিন দিন ওরা ওদের নিউক্লিয়ার ওয়েপন্সের কোয়ালিটি, রেঞ্জ এগুলোকে আরও মডার্ন করার দিকে অ্যাটেনশন দিচ্ছে। তারপর আবার আরও কিছু দেশ আছে যারা ইন্টারন্যাশনাল লকে কমপ্লিটলি ইগনোর করে নিউক্লিয়ার ওয়েপন্স বানায় ফেলছে, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল। এই 3টা দেশ কখনোই এনপিটি জয়েন করে নাই। ইন্ডিয়া আর পাকিস্তান তো অ্যাটলিস্ট মেনে নেয় যে ওদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে। ইসরায়েল প্রিটেন্ড করে যে ওদের কোনো নিউক্লিয়ার ওয়েপন নাই, বাট এটা এখন একটা ওপেন সিক্রেট যে ওদের নিউক্লিয়ার ওয়েপন্স আছে। এছাড়া আবার আরেকটা কান্ট্রি, নর্থ কোরিয়া, ওরা এনপিটিতে জয়েন করছিল বাট 2003-তে উইথড্র করে দেন নিউক্লিয়ার ওয়েপন্স বানাইছে। এই দেশগুলা কোনো কনসিকুয়েন্সই ফেস করে না। মাঝে মাঝে ওদেরকে একটু বলা হয় যে ওদেরকে শাস্তি দেওয়া হবে, ওদেরকে পানিশ করা হবে। নর্থ কোরিয়া একটু পানিশড হয়েও ওদের উপর অনেক স্যাংশনস আছে, ইন্টারন্যাশনাল স্যাংশনস, তাই ওরা ইকোনমিক্যালি অনেক সাফার করে, ইজিলি এন্টায়ার ওয়ার্ল্ডে বিজনেস করতে পারে না। বাট ইন্ডিয়া, পাকিস্তান, ইসরায়েল কিন্তু কোনো কনসিকুয়েন্সই ফেস করতেছে না। আমরা কিন্তু ক্লিয়ার একটা হিপোক্রেসি দেখতে পারতেছি। যেই দেশগুলো নিউক্লিয়ার ওয়েপন্স ওন করে ওরা চায় যে শুধুমাত্র ওদের কাছেই থাকবে, আর অন্য কেউ কখনো নিউক্লিয়ার ওয়েপন্স ওন করতে পারবে না, যেন ওরা সবাইকে অনেক ইজিলি কন্ট্রোল করতে পারে। ওরা যেটা চাবে সেটাই যেন সবাই করতে বাধ্য হয়। এটা আনফেয়ার দেখে অনেক দেশই কিন্তু এখন মনে করে যে ওদের নিউক্লিয়ার ওয়েপন্স থাকা দরকার। যেমন ইরানের এই কারেন্ট কনফ্লিক্টটাই প্রুভ করে যে তুমি এনপিটি এর মেম্বার হয়ে সব কিছু ভালো মতন ফলো করলেও দেখো, তুমি যদি একটু নিউক্লিয়ার ওয়েপন বানানোর কাছে চলে যাও তাহলে অন্য দেশরা মনে করে যে ওই জায়গাটাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারতাম। যেমন ইউএস আর ইসরায়েল মনে করে যে ওরা যা ইচ্ছা তাই মিডল ইস্টে গিয়ে করতে পারবে, আর ওখানে যদি একটা নিউক্লিয়ার ওয়েপনওয়ালা দেশ থেকে যায় তাহলে তো পারবে না সহজে যা ইচ্ছা তাই করতে। এর জন্যই কিন্তু ইউএস, ইসরায়েল তারা উঠে পড়ে লাগছে ইরানের বিরুদ্ধে। এটাই একটা প্রশ্ন জাগাচ্ছে আমাদের মধ্যে, সেটা হলো আমরা কি এমন একটা ওয়ার্ল্ডে থাকি যেখানে সবাই ফেয়ার, ইন্টারন্যাশনাল ল সবাইকে ইকুয়ালি ট্রিট করে? মনে তো হচ্ছে না। তো তখন তো আমরা এটা ভাবতেই পারি যে আমাদের সিকিউরিটির জন্য নিউক্লিয়ার ওয়েপন্স থাকা দরকার, না হলে এই বড় দেশগুলা গাজাতে যেটা করতেছে, ইরানে যেটা করতেছে সেগুলো আমাদের সাথেও করতে পারে। এটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতন কোনো একটা কনসার্ন না, এটা আসলেই একটা টেনশনের ব্যাপার। তাই আমাদের দেশ হিসেবে আরও অনেক স্ট্রং হতে হবে, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব দিক দিয়ে। উই লিভ ইন আ ওয়ার্ল্ড অফ অ্যানার্কি। কেউ কাউকে এখানে সেভ করতে আসবে না যদি তাদের কোনো ইন্টারেস্ট না থাকে আমাদের দেশে। আমরা কখনো অ্যাগ্রেসর হব না, আমরা কখনো অন্য দেশের মানুষকে অত্যাচার করব না, কিন্তু আমাদের এত পাওয়ার থাকবে যে অন্য কোনো দেশ কখনো সাহস করবে না আমাদের সাথে ফাইট করার।